শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ৮ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এক বিবৃতিতে এ কথা জানান। এর আগে সাবেক একজন সচিব অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ থাকার দাবি করেন। বিবৃতিতে কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বানও জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে গত শুক্রবার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। বিবৃতিতে আরও বলা হয়, সরকার এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। প্রমাণ উপস্থাপন না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করা হয়। খোদ ভারতের আইন অমান্য করেই কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। ঢাকায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেবে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলকাতায় গণহত্যায় অভিযুক্ত দলটির কার্যক্রম চালাতে দেওয়াটা বেআইনি ও হঠকারী সিদ্ধান্ত। ভারতের কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। রাজ্যের উপনগরীর একটি বাণিজ্যিক ভবনের ৮ তলায় এই অফিস। নেতাদের পাশাপাশি স্বৈরশাসকের সহযোগী প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরও আসা যাওয়ার তথ্য বিবিসিকে জানায় পশ্চিমবঙ্গে অবস্থান করা দলটির নেতারা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন সময়ে সেখানে তাদের কার্যক্রম চালাতে দেয়াটা হঠকারী বলছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। তো তাকে তো রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই দেশের ভেতর থেকে, তাই না? সে তো এই জন্য তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, সে দেশের বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করবে, তাই না? তো এটা তো বেআইনিও এক অর্থে। বাংলাদেশের আমরা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইন অনুযায়ীও তো এটা বেআইনি আমার কাছে মনে হয় আর কি। আমি মনে করি যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত। ফ্যাসিবাদী দলটির এই অফিস দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তলানিতে নামবে এমন শঙ্কা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাকের। 5ই আগস্ট 2024 সালের পরের থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক অথবা যে সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এইটা অলমোস্ট তলানিতে পৌঁছেছে। সেই রকম একটা পরিস্থিতিতে যে দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে, আমি সেই দলকে অ্যালাউ করছি সেইখানে অফিস খুলে তাদের কার্যক্রমকে অ্যালাউ করা। ভারতের কর্পোরেট ও বাণিজ্যিক আইনে দেশটিতে বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম চালানো নিষিদ্ধ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হলে ছাত্র রাজনীতি বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। ছাত্র শিবির বলছে, ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত তারা মানবে না। আর এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ছাত্র ইউনিয়ন। শনিবার ছাত্র সংগঠনগুলো আলাদা করে তাদের এই প্রতিক্রিয়া জানায়। এর আগে হল ইউনিটে ছাত্রদল কমিটি ঘোষণা করলে শুক্রবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর প্রভোস্ট কমিটি জানায়, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুক্রবার রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার এ নিয়ে নিজেদের বক্তব্য জানায় ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন। শুক্রবার রাতের বিক্ষোভ সামাল দিতে গত বছরের 17 জুলাই জারি করা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তই বলবৎ রাখার কথা জানান প্রক্টর। হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। তবে এ সিদ্ধান্তে নাখোশ হয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক বলেন, ক্যাম্পাস বা হলে ছাত্র রাজনীতি বন্ধ হলে তা ডাকসু নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করবে। একটি গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপগুলোতে হল রাজনীতির বিরুদ্ধে একটা মবকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। এখন আগামী দিনে যেহেতু ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট করতে হবে তাহলে হল সংসদের নির্বাচন কিভাবে হবে।
হল কেন্দ্রিক রাজনীতি থেকে ছাত্র শিবির অনেক আগেই সরেছে জানিয়ে দলটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত আসলে তা মানবে না তার দল। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা, কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। একটি নির্দিষ্ট গোষ্ঠীর মদতে কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা করছে বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন সভাপতির। বিশ্ববিদ্যালয়ে তো তাদের কমিটি আছে, হলে যদি তাদের কমিটিও না থাকে, হলে নিশ্চয়ই তাদের নেতাকর্মী থাকবে। ফলে জবরদখল বলেন, আপনার গেস্ট রুম বলেন, গণরুম বলেন, এগুলা তো তারা হল কমিটি ছাড়াও করতে পারবে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র সংগঠনের কমিটির নেতাদের পদত্যাগ করেই থাকতে হবে হলে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী দিনের ছাত্র রাজনীতির জন্য শিক্ষার্থী বান্ধব একটা রূপরেখা প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ছাত্র রাজনীতির বিষয়ে ছাত্র সংগঠনগুলো একটা সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি দাঁড়াতে হতো না। স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন। আমি মনে করি এই বিষয়গুলো তো ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে একটা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি আগামীতে কিভাবে চলবে একটা রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্টের মতো করে 90 আপনারা জানেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে একটা বোঝাপড়া হয়েছিল, সেরকম একটা বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে। দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাত সহ 31 দফার বাস্তবায়ন করা হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। 2019 সালের পর নির্বাচনের আয়োজন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। শনিবার সকালে সংগঠনটির কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 8 বছর ধরে যেসব চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নির্যাতিত নেতাকর্মীদের চিকিৎসা সেবা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। সারা দেশের মানুষ যাকে দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে চেনেন, সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বলেন, 5 আগস্ট বুক ভরে শ্বাস নিয়েছে দেশের মানুষ। বিএনপি সরকারে এলে চিকিৎসা খাতসহ 31 দফা বাস্তবায়ন করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। অনুষ্ঠানে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 24-এর অভ্যুত্থানে যারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন তাদের অবদান ভোলা যাবে না। ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে টানতে চাই, তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাব আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন বিএনপি নেতারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার দেশের 12টা বাজিয়েছে আর বর্তমান সরকার 24টা বাজিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাসের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনির্বাচিত এই সরকারের অনেকেই সৎ নন। চাঁদাবাজির নামে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, তাদের এই উদ্দেশ্য সফল হবে না।
পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ভারতের প্ররোচনায় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন বানচাল করতে চায় তারা। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের যথাযথ সহযোগিতা করবে বলেও জানান মির্জা আব্বাস। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজাই দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ দুপুর 2টায় শুরু হবে সম্মেলন। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরের শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের স্থান। এতে অংশ নেবেন 7 শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের বিভক্তি দূর করতে একমত নেতারা। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে। দীর্ঘদিন পর হতে যাওয়া এই সম্মেলনে নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে নানা সমীকরণ। কর্মীদের আশা, দীর্ঘদিন ধরে চলমান বিভক্তির অবসান ঘটতে পারে নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। আজকে 1.5 দশক পরে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। 2009 সালে সবশেষ হয়েছিল। যেহেতু দুপুর 2টায় সম্মেলন শুরু হবে, এখন পর্যন্ত পূর্ব প্রস্তুতি আপনি কেমন দেখছেন? স্থল এই ঈদগাহ মাঠের পাশে সমাবেশ স্থলে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। সমাবেশ স্থলের আশপাশের পরিবেশ আমরা একটু দেখাচ্ছি। এইখানে সমাবেশ স্থলের আশপাশে বিভিন্ন পর্যায়ের নেতারা তারা তাদের ব্যানার ফেস্টুন টাঙিয়ে যেমন তাদের নিজের অবস্থান জানিয়েছেন, এলাকার সৌন্দর্য বাড়ানোরও চেষ্টা করেছেন এর মাধ্যমে। আমরা এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত হওয়ার দুটি বিষয় তারা বলছেন, স্থানীয় নেতাকর্মীরা তারা বলছেন। প্রথমত, তারা এই সমাবেশ নিয়ে বেশি আগ্রহী। এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বক্তব্য রাখবেন, এটিতে তারা যেমন এক ধরনের উচ্ছ্বসিত। সেই সাথে দীর্ঘ 15 বছর পরে এখানে একটি কমিটি, কাউন্সিলের মাধ্যমে কমিটি হতে পারে, এটি নিয়েই মূলত তারা আশা করছেন। এই যে 15 বছর আগে 2009 সালে যে কমিটিটি হয়েছিল, সেই কমিটির পরে পরবর্তীতে সময়ে বিভিন্ন সময়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু এই বিগত সময়গুলোতে চলেছে। বিগত সময়ের যে কার্যক্রম, নেতারা যেটি বলছিলেন যে এই 15 বছরে তাদের কার্যক্রম বিগত ফ্যাসিস্ট সরকারের নানান কার্যক্রমের কারণে বাধাগ্রস্ত হয়েছে। আর এই কারণে তারা দলকে সেইভাবে যদি সংগঠিত করার কাজটি সেটি তারা করতে পারেনি। এখন তারা বলছেন যে দলকে তারা এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে দলকে নতুনভাবে উজ্জীবিত করার জন্য, নতুনভাবে সংগঠিত করার জন্য তারা কাজ করছেন। তারই অংশ হিসাবে আজকের এই সম্মেলন। আর এই সম্মেলনকে আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এটি একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসাবে পরিচিত, যে শুধু রাজশাহী নয়, রাজশাহী শহর নয়, এটি রাজশাহীর জেলার বিভিন্ন আসন সহ মূলত পুরো বিভাগেই এটির একটি প্রভাব থাকে এই আসনটিকে নিয়ে, এই ইউনিটটিকে নিয়ে। সেই জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা আশা করছেন যে এবারের এই সম্মেলন পরবর্তী সময়ে যে কমিটি হবে, সেই কমিটি একটি নবীন এবং তরুণ সাথে প্রবীণ সবকিছু মিলিয়েই একটি কমিটি তারা পাবেন, এটি আশা করছেন। এখানে দীর্ঘ সময় ধরে যেহেতু কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়নি, সেহেতু নেতারা বলছেন যে 15 বছর আগে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল তারাও কিন্তু অনেকেই এখন যোগ্য হয়ে উঠেছে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য। এইভাবেই বিগত সময়ে 15 বছরের অনেক নেতৃত্ব, যারা যোগ্য নেতৃত্ব তারা কাজ করতে পারেনি, এই কাউন্সিলের মাধ্যমে সেটি হবে। আরেকটি জিনিস হচ্ছে, বিএনপির এই যে দীর্ঘ সময়ে কমিটি না হওয়ার কারণে কিন্তু নানানভাবে বিভক্তির তৈরি হয়েছিল, এই বিভক্তিগুলোও কাটিয়ে উঠবে এবং এই
সম্মেলনে মূলত সেই সব পরিস্থিতি সবগুলো কাটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানে প্রধান অতিথি তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এরকম আশা করছেন এবং নেতাকর্মীরা সর্বোপরি যেটি মনে করছেন যে দলের মধ্যে এক ধরনের সহাবস্থান তৈরি হবে এবং আগামী নির্বাচনকে ঘিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিবেন সেটিকে সামনে রেখে মূলত আগামী দিনে তারা এগোতে চান, এটি এখানে যারা অংশগ্রহণ করবেন তারা বলছেন। এবং দুপুর 2টার পরে এই সম্মেলনটি শুরু হবে, বিকেলের দিকে এটি শেষ হবে এবং দুপুর নাগাদে এখানে লোকজন আসা শুরু হবে বলেও নেতাকর্মীরা আশা করছেন। 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতারা। শনিবার গুলশানে দলের 10ম কাউন্সিলে তারা বলেন, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে জাতীয় পার্টি। এ সময় দলটির বহিষ্কৃত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আর একক কোনো ব্যক্তির দল হিসেবে হবে না তাদের দল। 10ম এই কাউন্সিলে শনিবার জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব হয়েছেন রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বহিষ্কৃতরা দলের 10ম কাউন্সিল ডাকে শনিবার। রেওয়াজ অনুযায়ী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। নতুন এই কাউন্সিল জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও গণতান্ত্রিক করবে বলে আশা নেতাদের। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি, সেই দলকে নিয়ে আমরা দেশের মানুষের সামনে এগিয়ে যেতে চাই। এই কাউন্সিল জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো। আপনাদের মাধ্যমে আপনারা অত্যন্ত এই কাউন্সিলর লিগেসে ভাগ্যবান যে এই গঠনতন্ত্র এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে চলে যাবেন। সম্মেলনে যোগ দেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা জাতীয় পার্টির সমালোচনা করে। উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। অতীতে দলের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে বহিষ্কৃত কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি আর একক কোনো ব্যক্তির দল হবে না। যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই। বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি, তাদেরকে বলবো চলো আপনারা সত্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে দেব। সম্মেলন থেকে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান নেতারা। যারা আজকে সংস্কার করার জন্য বসছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি এই কথা জানান। এর আগে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়মে যারা যুক্ত ছিলেন তারা এবার দায়িত্ব পাবেন না। তিনি আরও জানান, মানুষের আস্থা ফিরিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। শনিবার বিকেলে রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানোর সময় এখনও আসেনি, তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নিশ্চিত করেন তিনি। যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়, তো ওনারা আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। সে আস্থা ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা
জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং 18 কোটি মানুষের হয়ে কমিশন কাজ করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। অগাস্টের 9 দিনে মৃত্যু হয়েছে 15 জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 2755 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম, তবে এখন আর নেই সেই চিত্র। বছর জুড়েই এখন ডেঙ্গুর মৌসুম বলা যায়। গত বছরের চেয়ে এবার জুলাইয়ে রোগী বেড়েছে 75%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,735 জন। মৃত্যু হয়েছে 98 জনের। এর মধ্যে আগস্টের প্রথম 9 দিনে মৃত্যু 15 জনের। এছাড়া 2025 সালের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, এ সংখ্যা 41। 4-5 দিন ধরে জ্বর, পরে পরীক্ষা দিচ্ছে আসে ডেঙ্গু হয়েছে 22,000। লোভ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যদি সামান্য কিছু দেয়, ওটাতে কি হবে? এই যে আমার মতো অনেকেই তো হাসপাতালে এরকম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে। ন্যূনতম চিকিৎসা চাঁদপুর ওখানে নাই, এই কারণে মুগদা মেডিকেলে ওনারা ট্রান্সফার করছে আমাদেরকে। ঢাকার 2 সিটি কর্পোরেশনই বলছে, এডিস নিধনে পরিচ্ছন্নতা সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। একটা জায়গা না, আমরা এরকম প্রতিদিনে আমরা এই চেকগুলি করছি, যাতে আমরা একটা সচেতনতা বাড়াতে পারি, এবং এভাবে যদি আমরা কাজ করি আমাদের ডেঙ্গুর প্রভাব অনেকাংশেই কমানো সম্ভব। লক্ষ্য করেছেন যে সিটি কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ডেঙ্গু কন্ট্রোলের অনেক নিচে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো তৃপ্তির টেকুন নাই। আমরা প্রতিনিয়ত, যেহেতু অন্য সিটি কর্পোরেশনগুলো অন্য জেলা থেকে প্রচুর রোগী আসছে, তো সেটাকে মাথায় রেখে, আমাদের দুর্বলতাগুলোকে মাথায় রেখে আমরা প্রতি মাসে এখন নতুন করে লার্নিং শেয়ারিং এবং রাউন্ড টেবিল করবো। আমরা এই সপ্তাহে একটা রাউন্ড টেবিল করছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে নিখোঁজ বিজিবি সদস্য উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 8:30টায় গোয়াইনঘাট উপজেলার আমবাড়ি এলাকায় অভিযান শুরু করেন তারা। ঘটনাস্থলে উদ্ধার পরিচালনায় থাকা ফায়ার সার্ভিসের লিডার কৃতিশ কুমার দাস জানান, ডুবুরি দল সকাল থেকে অভিযানে থাকলেও এখন পর্যন্ত নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়নি। এর আগে শনিবার বিকেলে সিলেটের ইছামতি নদীতে চোরা কারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। বিজিবি জানায়, ইছামতি নদীতে নৌকায় টহল দিচ্ছিল বিজিবি। সে সময় ভারতীয় চোরা চালান বোঝাই নৌকাটিকে ধাওয়া করেন সোনারহাট বিজিবি ক্যাম্পের মাসুম বিল্লাহ সহ অন্যরা। এ সময় চোরা কারবারিদের নৌকার সঙ্গে সংঘর্ষে বিজিবির নৌকাটি ডুবে যায়। টহল নৌকায় থাকা বিজিবির এক সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহ উঠতে পারেননি। খবর পেয়ে স্থানীয়রা নদীতে উদ্ধার কাজ শুরু করেন। পরে বিজিবি ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে যোগ দেয়। রংপুরের তারাগঞ্জে ভ্যান চুরির সন্দেহে 2 জনকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত। শনিবার রাত 10:30টার দিকে উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বটতলী বাজার এলাকায় 2 ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে উত্তেজিত জনতা পিটুনি দিলে ঘটনাস্থলেই রূপলাল মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুদামে অভিযান চালিয়ে সামুরাই চাপাতি সহ 1100 ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অপরাধীদের ধারালো অস্ত্র সংগ্রহের গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট এলাকার কয়েকটি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আটক করা হয় 9 জনকে। শনিবার নিউ মার্কেট এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধারের কথা জানিয়েছেন অভিযান দলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, ধারালো এসব অস্ত্র দিয়ে বখাটি কিশোর চক্র ও সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম চালায়। বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। তো সেই কারণে আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল
স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয়, সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে, আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে পানিতে টইটুম্বুর হাওরের টানে নেত্রকোনায় ভিড় করেন পর্যটকেরা। সুবিশাল জলরাশি, জেলেদের মাছ ধরা আর হিজল করচের বনে সূর্যাস্ত সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি করে হাওরগুলো। মিনি কক্সবাজার খ্যাত মদনের উচিতপুর ঘাট পর্যটকদের পছন্দের শীর্ষে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছে পরের খবরে। কিশোরগঞ্জে হাওরে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বনান্ত ইসলাম নামে ওই কলেজ ছাত্র বগুড়ার সৈয়দ আহমেদ কলেজের শিক্ষার্থী। নিকলি থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, শনিবার বগুড়া থেকে ৮-৯ জন বন্ধুকে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদ দেখতে আসেন বনান্ত। সেখান থেকে হাওরে ঘুরতে নিকলি যান তারা। দুপুরে ছাতির চরে ডুবন্ত করচ বনে গিয়ে গোসল করতে পানিতে নামেন সবাই। এক পর্যায়ে বনান্ত পানিতে তলিয়ে যায়। স্থানীয় নৌকার মাঝিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বনান্তকে মৃত ঘোষণা করেন। শেরপুরের শ্রীবর্দীতে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন এক স্বামী। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসে প্রশাসন। ইউএনওর ধারণা, ভাইরাল হওয়ার জন্য ওই দম্পতির নাতি ভিডিওটি ছড়িয়েছে। এর পরপরই পালিয়েছে নাতি খোকন। শ্রীবর্দীর কানিপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ খলিলুর রহমান। তার স্ত্রী খোশেদা বেগম ৬ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খলিলুর রহমান স্ত্রীকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা দেখলেও বাধা দেননি কেউ। অনাকাঙ্ক্ষিত বা উনি ভুলবশতই করে ফেলছে বা তার মানসিক অবস্থা ভালো ছিল না, হয়তো সমাজত্ব করতে করতে অতিরিক্ত হয়ে গেছে, তার কারণে মনে হয় এই ঘটনাটা ঘটে, কিন্তু গর্ত দেয় নাই। পরে দুঃখ প্রকাশ করেন খলিলুর রহমান। বলছেন আর্থিক টানাপোড়েনে ভেঙে পড়েছেন। এরই মধ্যে কলহ মিটমাট করা হয়েছে। প্রশাসনের অভিযোগ, ভাইরাল হতেই ফেসবুকে ভিডিও দিয়েছেন নাতি খোকন। তো বিদ্যুৎ আমরা খোঁজাখুঁজি করতেছি, যদি ওদের বক্তব্য পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাই, যা ব্যবস্থা গ্রহণ করে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ডিজিটাল অসুস্থতা, সেটা হচ্ছে তার নাতি, উনি যিনি ভিডিও করছেন, আমি ওনার সাথে কথা বলি, তো স্থানীয় চেয়ারম্যানরা বলে যে নানা নাতির মধ্যে একটা আলাদা সম্পর্ক। এখন নাতি দ্বারাও সে ইন্সপায়ার্ড হইতে পারে যে না এইভাবে করবা, ইনস্ট্রাকশনের যে বিষয়টা, যে না এইভাবে করো, তাহলে কিন্তু এইভাবে হলে ভিউ বাড়ে বা এটা মানে এরকম একটা ইয়া হয়। এই একটা মিলিত কম্বিনেশন হলো কালকের এই গ্রুপটা। খলিলুর রহমান ও তার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে দেশের বিভিন্ন জেলায় টিসিবির সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু হচ্ছে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন ভোক্তারা। তেলের দাম লিটারে 20 টাকা কমানো হয়েছে এবার। ভোক্তা প্রতি সয়াবিন তেল 2 লিটার 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় বিক্রি করা হবে। ঢাকা মহানগরীতে 60টি এবং চট্টগ্রামে 25টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এছাড়া ঢাকা জেলা, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 31 আগস্ট পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি হবে। এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগের দামে পণ্য বিক্রি করা হবে। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। গত 20 মাসে এই রেলপথে 30 জনের মৃত্যু হয়েছে। নতুন নির্মিত এই রেলপথে 56টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই।
লেভেল ক্রসিংগুলো অরক্ষিত থাকায় এমন প্রাণহানি বাড়ছে। পাশাপাশি পরিকল্পনাতেও ত্রুটি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত পুরনো রেল লাইনের সাথে আরও 11,335 কোটি টাকা ব্যয়ে 103 কিলোমিটার নতুন রেলপথ তৈরি করে কক্সবাজারকে রেল নেটওয়ার্কের ভেতর আনা হয়। 2023 সালের 1 ডিসেম্বর থেকে শুরু হয় আনুষ্ঠানিক ট্রেন চলাচল। এখন এই পথে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করে। রেল পুলিশের তথ্যমতে চলতি বছরের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে ট্রেনের সাথে দুর্ঘটনায় মারা গেছেন 13 জন। গেল বছর এই সংখ্যা ছিল 17। এর বাইরে ট্রেনের ধাক্কায় 2024 সালের অক্টোবরে একটি হাতিও মারা যায়। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন নির্মিত এই রেলপথ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় জনবলের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে 72টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 56টিতে এখনও পর্যন্ত কোনো গেটম্যান এবং প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নেই। তবে দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ লেভেল ক্রসিংয়ে। বেশ কিছু লেভেল ক্রসিং গেটের করা হয়েছে, তো সব জায়গায় তো আমরা অনুমোদন আমাদের কাছ থেকে নেওয়া হয়নি বা দেওয়া হয়নি, এবং প্রতিনিয়ত এটা হচ্ছে, অবৈধ ইনক্রোচমেন্ট হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় প্রকল্পে পরিকল্পনাগত ত্রুটির কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের সমীক্ষা অনুযায়ী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে। এগুলা অর্গানাইজেশনে স্টাডির মাধ্যমে আসে না, ওরা টপ লেভেলে এগুলো আলোচনা হয়, ওরা একটা কিছু তৈরি করে, বা ঠিক আছে এটা করো, করার পর যায় তাদের যা যা লাগে তখন সেটা ফিজিবল করে পাঠায়। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাপ্রবণ ক্রসিংগুলোতে জরিপের কাজ শুরু করেছে প্রকৌশল বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। $2 কোটি জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ। অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো টেক্সটাইল সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কম্পোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও। চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় 23,000 কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক সহ মোট 35,000 কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং নীতিমালা শিথিল করবে। মাথা ব্যথা, মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়, বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা করতে হয়। ঠিক বেক্সিমকোর জন্য সরকারের আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলে নীতিগত সমর্থন দিচ্ছেন, এবং শুধু যে বেক্সিমকো সরকারি ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং সেই বিনিয়োগের সম্ভাবনা প্রায় $10 কোটি কেউ ছাড়িয়ে যেতে পারে, এমন একটা ইঙ্গিত রয়েছে। রিভাইভাল জাপান প্রথমে $2 কোটি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় 25,000 কর্মীর। চুক্তি অনুযায়ী রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে, বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে। এ বিষয়ে সরকার জানিয়েছে, বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম পুনরায় চালু করতে সরকার থেকে নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না। তবে জাপানি প্রতিষ্ঠানটিকে নীতিগত ও রেগুলেটরি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন বগুড়া পৌরসভার অনেক এলাকার বাসিন্দারা। গত কয়েক বছরে ভোগান্তি তীব্র আকার ধারণ করলেও এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। একই অবস্থা চুয়াডাঙ্গা পৌরসভার। ড্রেনেজ মাস্টার প্ল্যান করে সমস্যা সমাধানের তাগিদ এলাকাবাসীর। প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় পানি নিষ্কাশনের ড্রেন আছে 1210 কিলোমিটার। এর মধ্যে 440 কিলোমিটার পাকা ড্রেনের অর্ধেকই ভেঙে যাওয়ায় অচল। বেশিরভাগ কাঁচা ড্রেনের অস্তিত্বই নেই।
এতে অল্প বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। আমরা পানি পার হয়ে আসতে পারছি না, বা অনেক সময় রিক্সা নিয়ে আসছি, কিন্তু পানির কোথায় খাদ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পরে যারা অনেক পরেও বাড়ি ঘর করছে তাদের বাড়ি ঘরে ডুবে যায় এখন, আর চলাচল তো করাই যায় না, রুগী নিয়ে যাওয়া যায় না। স্থানীয়রা জানান পৌরসভার সীমানা বাড়ানো হয় 2006 সালে, তবে বর্ধিত অংশের মানুষ পৌরসভার কোনো সুযোগ সুবিধা পায়নি। জনভোগান্তি কমাতে মাস্টার প্ল্যান করে সমস্যা সমাধান হবে আশ্বাস পৌর প্রশাসকের। প্রত্যেকটা আউটফল যাতে পরিষ্কার হয় এবং পানি যাতে দ্রুত নামতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। ফিউচার প্ল্যান আসলে যেটা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, তারা 30 শহর এবং 25 শহর নামের একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের মাধ্যমে আমাদের বগুড়া পৌরসভা একটা আধুনিক ড্রেনেজ সিস্টেম করে দিবে। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভায় বেশিরভাগ ড্রেনই খোলা পড়ে আছে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ার পাশাপাশি খোলা ড্রেনে পড়ে ঘটছে দুর্ঘটনাও। একটি ড্রেন দেখেন কি অবস্থা, মানুষ ড্রেনের পানি বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির পানি আসবে তো দূরের কথা। 4-5টা চেয়ারম্যান গিয়েছে, হ্যাঁ, তারা এর কোনো ব্যবস্থা আমাদের করে দেয়নি। পৌর কর্মকর্তা বলছেন বরাদ্দের অভাবে ড্রেন সংস্কারে বেগ পেতে হচ্ছে। বড় ধরনের কোনো প্রকল্প না থাকার কারণে যেগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করতে পারছি না। মেইন ড্রেনগুলো কিছু মানুষ দখল করার কারণে, সেখানে নিজস্ব পদ্ধতিতে স্ল্যাব নির্মাণ কারণে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে। পৌরকর পরিশোধ করেও সেবা না পাওয়ায় ক্ষুব্ধ চুয়াডাঙ্গা পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল নতুন কিউরেটর প্রধান টনি হেমিং ও গামিনী ডি সিলভাকে নিয়ে সিদ্ধান্ত এসেছে বিসিবি সভায়। বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড। জুলিয়ান উডকে স্পেশাল ব্যাটিং কোচ এবং মাইন্ড ট্রেনার হিসেবে ডেভিড স্কটিকে নিয়োগ দিয়েছে বিসিবি। মিরপুরে বিসিবির দীর্ঘ 6 ঘন্টার সভা, বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা পরিচালকদের। তবে সবচেয়ে বেশি আলোচনা গামিনী ডি সিলভাকে নিয়ে। লঙ্কান কিউরেটরকে 2 মাসের টার্মিনেশন দিয়েছে বোর্ড। তার জায়গায় টনি হ্যামিংকে আগামী 2 বছরের জন্য অন্তর্ভুক্ত করেছে বিসিবি। We are honestly, all of us are trying to improve cricket. এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরো প্রোগ্রেস করে। তো সেইখানে সেই অনুযায়ী আমরা আগাচ্ছি টনি হেমিংসকে যোগাযোগ করা। আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। অনিয়ম নিয়ে এবার কঠোর অবস্থানে বিসিবি। গেল আসরগুলোতে ঋণ খেলাপি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড এবং বিপিএল এর পরবর্তী আসর থেকে আইসিসির ইন্টিগ্রেশন ইউনিট কাজ করবে বলে আশ্বস্ত করেছে বিসিবি। লাস্ট ফিউ বিপিএল হয়েছে, সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে বিসিবি সভায়। যে আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব। এছাড়া অ্যাডহক কমিটি রিফর্ম সহ এনসিএল এ ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ ডিভিশন খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দুদকের তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে লিগ্যাল টিম পাঠানো হয়েছে। তার প্রেক্ষিতে নির্ধারণ হবে পরবর্তী করণীয়। যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে চলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটকদের পদচারণায় মুখরিত নেত্রকোনার 94টি হাওর, কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন সংকট আর পর্যটন স্পটের আধুনিকায়নের অভাবে বিপাকে পড়েন বর্ষা মৌসুমে ঘুরতে আসা পর্যটকরা। তবে হাওড়াঞ্চলে পর্যটকদের সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মিঠা পানির সমুদ্র নেত্রকোনার বিস্তীর্ণ হাওর অঞ্চল এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। বর্ষার শুরুতে এখানে ছুটে আসছেন দেশের নানা প্রান্তের মানুষ। প্রাকৃতিক অপার সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। চারদিকে সুবিশাল জলরাশি, মাছ ধরার দৃশ্য আর হিজল করচের বনে সূর্যাস্ত সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি করে নেত্রকোনার হাওরগুলো। মিনি কক্সবাজার খ্যাত মদনের উচিতপুর ঘাটে রয়েছে পর্যটকদের পছন্দের শীর্ষে। হাওরে ঘুরতে আসছি, এখানে নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরলাম, তারপরে
এখানে পানি ঢেউ আর ঢেউ অনেক সুন্দর দেখতে। পানি কম থাকলে পর্যটকের আনাগোনাটা একটু কম, আর যেই পানি বেড়া যায় তখনই পর্যটনের আনাগোনাটা একটু বেশি হয়। তবে এখানে ঘুরতে আসা পর্যটক ও এলাকাবাসীর অভিযোগ, উচিতপুর ঘাটে সরকারি উদ্যোগে রেস্ট হাউস নির্মাণ হলেও হাওরের অন্য কোথাও নেই উন্নয়নের ছোঁয়া। একটা রেস্ট হাউস দরকার এবং পর্যটকদের সুবিধার জন্য একটা রিসোর্ট টাইপের সরকারি উদ্যোগে কোনো রিসোর্ট হলে পর্যটকরা এসে এখানে রাত্রি যাপন করতে সুবিধা হবে। আর্সেনিক মুক্ত পানিটা পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, আর টয়লেটের ব্যবস্থাটা যদি করা যেত তাহলে এটাও অনেক ভালো হয়। নিরাপত্তা নিশ্চিতে উচিতপুর ঘাটে পুলিশ ফাঁড়ির প্রস্তাবনার কথা বললেন জেলা প্রশাসক। এছাড়া হাওড়া অঞ্চলে পর্যটকদের সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। নিরাপত্তার সাথে বেড়াতে পারে, তারা যদি ফ্রেশ হতে পারে, তারা যদি বসতে পারে, তাদের খাদ্যদ্রব্য সব কিছুর বিষয়ে তো একটার সাথে একটা লিঙ্ক থাকে, সেগুলো যাতে করতে পারে, সেগুলোর জন্য আমরা লোকাল স্থানীয় পর্যায়ে চেষ্টা করছি। আর বড় পরিসরে আমরা মন্ত্রণালয়ে এই বিষয়গুলো আমরা অলরেডি আমি জানিয়েছি। নেত্রকোনার 7 উপজেলায় ছোট বড় 94টি হাওর রয়েছে। জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 5 লাখ পর্যটক আসেন হাওর ভ্রমণে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।